প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা নিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে আবারও ৫ আগস্টের মতো বিপ্লব সংঘটিত হবে বলে জানান সংগঠনটির নেতারা। গতরাতে গাজীপুরে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে গাজীপুর সদর থানার ওসিকে। প্রতিনিধি চঞ্চল খান ও আব্দুল হামিদের তথ্য ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ছাত্র জনতার উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও সমাবেশ। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, হামলার শিকার ছাত্র জনতার সাহায্যে প্রশাসনের কেউ এগিয়ে আসেনি। ফেসিবাদের দোসর পুলিশ সদস্যদের বহিষ্কারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের ভাইদেরকে ওনারা ডাকাত বলে বাড়ির ভিতরে আটকে অনেক মারধর করছে। তাদেরকে অতীব দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার দাবি চাইতেছি। এ সময় ছাত্র নেতাদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সার্জিস বলেন, বাংলাদেশের কোথাও কোনো সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবারও নতুন করে জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। শিক্ষার্থীদের হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাৎক্ষণিক সাড়া না দেয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যারাই আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। তিনি বলেছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি তো ডাক্তার সাহেবদের সাথে কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো ২৪ ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললো ২৪ ঘন্টা আগে এটা বোঝা যায় না। তো তারা সবাই ভাবতেছে যে ২৪ ঘন্টা পরে আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। গাজীপুরে মোবাশ্বের হোসেন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ডিসি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মোবাশ্বের হোসেন গণমাধ্যমকে জানান, তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। এর আগে গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় প্রত্যাহার করা হয়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইন আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন, যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যের প্রয়োজন হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, অযথা কালক্ষেপণ নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে ভোটে যেতে চায় অন্তর্বর্তী সরকার।
আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরো আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 24-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। জাতীয় প্রেস ক্লাব বিদ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করবে বিএনপি, কিন্তু কার্যক্রম হবে সহযোগিতামূলক, তাই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা পরস্পরের অনেক বিষয় সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন বিশ্বের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এতে ভারতের মিডিয়াও জড়িত। ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করে ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে বলেও অভিযোগ করেন শফিকুল আলম। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো, বিদেশিদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আওয়ামী লীগ যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রেস সচিব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কারো উস্কানিতে পা না দিতে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে দীর্ঘ 15 বছর পর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। জামায়াতে আমির বলেন যতদিন পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে না উঠবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্য, ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। দীর্ঘ প্রায় 15 বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন ঘিরে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তোলেন পুরো কক্সবাজার শহর। সকাল 11টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে, বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে, শহীদদের আত্মা কষ্ট পাবে। আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন যতদিন পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে না উঠবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে। আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে, তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। তারা এই বিপ্লবের 2 প্রতীকের নাম ধরে স্লোগান দেয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
আমরাও বলছি, হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দেশে কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু থাকবে না। বাংলাদেশে জন্ম নেয়া সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। এর আগে সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ দলের শীর্ষ নেতারা। ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন অ্যাক্টিভ ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম হলেই মানবতার মুক্তি হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এই উস্কানির কারণেই ছাত্র জনতা ধানমন্ডির বাড়িসহ দেশের 35টি জেলায় হামলা ভাঙচুর করেছে। দুপুরে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামের আয়োজনে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মী সহ ছাত্র জনতাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় শান্ত থাকারও আহ্বান জানান তিনি। বিপ্লবের 6 মাস পর এখন আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কি বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের বাড়ি ঘরে কোন স্থাপনার উপরে আঘাত করা, রাজনীতি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। যা কিছু ঘটেছে, দল মতে উঠে বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণে এই ক্ষোভের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা বলবো, আপনারা শান্ত হন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জান মালের নিরাপত্তা, এগুলো দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সবার। ফেব্রুয়ারির 11 তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আওতায় 10 দিনে দেশের 64 জেলায় এই জনসভা করবে দলটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবহমান বাংলার যা কিছু আছে সেইটার চর্চা, অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব না। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভারত ও বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মতো অবস্থায় নেই। ভারতের আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তোষণ করার যে নীতি, তা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের সাথে স্থায়ী শত্রুতার কোনো জায়গা নেই। দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে জামালপুর জেলা এবি পার্টি আয়োজিত সমাবেশ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু বিএনপির সমালোচনা করা, বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার, যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য সরকারের সমালোচনা করবে। ভারতের ইকোনমি কলাপস করবে, মোদীকে বাইরে চলে যেতে হবে। তো সবকিছু মিলায়া ইন্ডিয়ার ডোমেস্টিক পলিটিক্স, বিজেপির পলিটিক্স, মোদীর বাস্তবতা একদমই বাংলাদেশকে বিপদে ফেলবার মতো অবস্থায় নাই। তো সেই বাস্তবতাতে বাংলাদেশ যে পজিশন নিয়েছে, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা বোধ করছি সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করা দরকার, ভারতের কাছে রিচ আউট করা দরকার। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। ফেব্রুয়ারিতেই চালু হবে যমুনা রেল সেতু। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে 120 কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেনগুলো চলাচল করেছে সেতু দিয়ে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির 3য় কিংবা শেষ সপ্তাহে সেতুটির উদ্বোধন করা হবে বলে জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। তিনি জানান, মার্চ মাসে প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন জাইকার প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন রাকিব হাসান। উদ্বোধনের অপেক্ষায় যমুনা রেল সেতু। দেশের সবচেয়ে বড় এই রেল সেতু দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। কোনো প্রকার ত্রুটি ছাড়াই 120 কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেনগুলো চলাচল করছে সেতু দিয়ে।
সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই রেল সেতুটির উদ্বোধন করা হবে বলে জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। আগামী মাসে ফেব্রুয়ারি মাসেই তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের দিকে আমরা আশা করছি যে এটি আমরা উদ্বোধন করতে পারবো, কারণ এখানে এটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু ট্রায়াল রান বলে আপনারা জানেন যে এটা পরীক্ষামূলক মানে পরিচালনা করা হচ্ছে, ইঞ্জিন যাচ্ছে এবং স্পিড যে এটা 120 কিলোমিটার স্পিডে পার হয়ে যাবে, সেটি আমাদের অনেক সময় সাশ্রয় হবে আসলে। কাজে এইটি অলরেডি ট্রায়াল চলছে। তিনি জানান মার্চ মাসে জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়েই প্রকল্পটির সমাপনী ঘোষণা করা হবে। এটি জাইকার অর্থায়ন হয়েছে, আপনারা জানেন। জাইকার প্রেসিডেন্ট মার্চ মাসের 16 থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে সফর করবেন এবং উনি জাইকা থেকে অফিসিয়ালি আমাদের কাছে চিঠি লেখা হয়েছে যে জাইকার প্রেসিডেন্ট আসবার পরে কোনো একটা প্রজেক্ট ক্লোজারের সময় একটা বড় বিফিটিং একটা সমাপনী অনুষ্ঠান করা হয়, এইটি 18 তারিখে নির্ধারণ করার জন্য অনুরোধ করেছে এবং যেখানে জাইকার প্রেসিডেন্ট থাকবেন এবং জাইকার প্রেসিডেন্ট আশা করছেন যে ওখানে আমাদের মাননীয় উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয় উনি সেখানে উপস্থিত থাকবেন এবং উনি প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। 2021 সালের 21 মার্চ সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। যমুনা নদীর উপর নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মাসব্যাপী অমর একুশে বইমেলায় অষ্টম দিনে লেখক, প্রকাশক, পাঠক, দর্শনার্থী ও ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রকাশকরা বলছেন যেসব নতুন বই মেলায় আনার কথা ছিল তার প্রায় 25 থেকে 30% বেশি ইতোমধ্যে পৌঁছে গেছে। বিকেলে কিছুটা ঢিলে ঢালা থাকলেও সন্ধ্যার পর ভিড় বাড়তে থাকে। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। বাঙালির প্রাণের অমর একুশে বইমেলার যতই দিন যাচ্ছে ততই নতুন পাঠক, লেখক ও বই নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে বইমেলা, যার ফলে খুশির ঝিলিক ক্রেতা বিক্রেতা দর্শনার্থী সকলের মুখেই। প্রতিটি মানুষের রূপরস রুচির সাথে মিল রেখে যেন মানুষ বই পছন্দ করতে পারে, তাই মেলার প্রতিটি স্টল সাজানো হয়েছে বাহারি রঙের ও বাহারি নামের বই দিয়ে। এখানে অনেক স্টল দেখছি, নতুন নতুন স্টল হয়েছে, তো দেখি যেটা ভালো লাগে সেটা নিব। আজকে আমি কালা বই কিনছি, উপন্যাস কেনার উদ্দেশ্যে আসছি। হরর, রোমান্টিক, কমেডি কিংবা থ্রিলার এমন আরো অনেক বই থেকে পছন্দের বইটি নিজেদের জন্য বেছে নিয়ে যাচ্ছেন মেলায় আগত ক্রেতা সাধারণ। মেলায় আসতেছে, জাস্ট ঘুরতেছে, ছবি তুলছে, দ্যাটস এনাফ। এটাই তরুণরা বই মেলায় আসুক। নুসরাত শারমিন, মাইটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় এই পরীক্ষা শুরু হয়ে চলে 12:30 পর্যন্ত। এবার একটি আসনের বিপরীতে 39 জন পরীক্ষার্থী অংশ নেন। মোট 41,000 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে সন্তুষ্টি প্রকাশ করেন ভর্তি ইচ্ছুরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা সকাল বেলা 11টা থেকে চলে 12:30 পর্যন্ত। 1.5 ঘন্টা এ পরীক্ষায় অংশ নেয় ব্যবসায় শিক্ষা ইউনিটে 1050 আসনে ভর্তি হতে 40,973 জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে 39 জন শিক্ষার্থী পরীক্ষা যুদ্ধে অংশ নিয়েছেন। যেমন আশা করছিলাম কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো হয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেনটা দেখে লাগছে যে আগের কোশ্চেনের থেকে অনেকটা ইজি আসছে। 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন এই ইউনিটে। প্রতিটি আসনের বিপরীতে এবার লড়বে 77 জন করে শিক্ষার্থী। সে এখানে চান্স পাবে আশা রাখি আর কি, এরকম যতটুকু চেষ্টা করছে অতটুকু পারার, দেখে কি হয়। সংকট তো থাকে, আসবে আবার যাবে, সংকটের জন্য তো আর কোনো কিছু থেমে থাকবে না। এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, চারুকলা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব ধরনের প্রযুক্তি নির্ভর ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। অবশ্যই তপু, মাইটিভি, ঢাকা।
একটি পাকা সেতুর অভাবে দুর্ভোগে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার 2 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকুই এখানকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নড়বড়ে এই বাঁশের সাঁকু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ নদীর 2 পাড়ের মানুষ। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে অন্যতম এই খাসিয়ামারা নদী মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের ভিতর 14 কিলোমিটার প্রবাহিত হয়ে মিশেছে সুরমা নদীতে। খরস্রোতা এই নদীটিতে পাহাড়ি ঢলে খাসিয়া জনগোষ্ঠীর সঙ্গে অনেক সদস্যদের প্রাণ হারানোর পর খাসিয়ামারা নদী হিসেবে পরিচিতি পায়। খরস্রোতা নদী পারাপারের জন্য বাঁশ ও কাঠ দিয়ে স্থানীয়রা একটি সেতু নির্মাণ করলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। শুকনো মৌসুমে বাঁশের সাঁকু দিয়ে চলাচল করলেও বর্ষায় দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। আমরা 71 থেকে দেখলাম যে এখানে খাইমারা গাঙ্গে কোনো ব্রিজ হয়নি। অনেক সময় নৌকা ডুবে যায়, আবার বাঁশের সাঁকুতে মানুষ পরে অ্যাক্সিডেন্ট হয়। এখান দিয়ে প্রতিদিন একবার আওয়াজ করি, আর এটা কাঠের ব্রিজ, সেই জন্য খুব ভয় করে। নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ পথচারীদের। এতে পাহাড়ি ঢলে সৃষ্ট তীব্র স্রোতের কবলে পড়ে ঘটে প্রাণহানির মতো ঘটনাও। তাই দ্রুত একটি পাকা সেতুর দাবি এলাকাবাসীর। অনেক দুর্ভোগ, আমরা সদরের সাথে যোগাযোগ করতে পারি না, আমাদের অনেক সময় ডেলিভারি রোগী নিয়ে যেতে পারি না, আমরা অনেক কষ্টে আছি। বর্তমান যে সরকার আছে, অন্তত এই অঞ্চলের মানুষের দুর্ভোগটা যাতে কমানোর লাগে একটা ব্রিজ দেয়, তাইলে এলাকাবাসী হিসেবে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে খাসিয়ামারা নদীতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা প্রকল্প নেই, তবে ভবিষ্যতে নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখানে 15,250 মিটার চেনে যে একটা এক্সিস্টিং গ্যাপ আছে, এই এক্সিস্টিং গ্যাপে প্রায় 130 মিটারের মধ্যে একটি ব্রিজ লাগবে। তবে এই মুহূর্তে আমাদের ব্রিজটি করার জন্য প্রস্তাবনা প্রজেক্ট নেই। আমাদের ভবিষ্যতে যখন নতুন ডিপিপি তৈরি হবে, তখন এই ব্রিজটি আমরা নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজ নির্মাণের কাজ উদ্যোগ গ্রহণ করব। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে খাসিয়ামারা নদীর উপর পাকা সেতু নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। সকলের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে, অতীতে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কোরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিকেলে ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ি রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে। মনের মানুষকেই বড় কাজ হয় না, হোক না। আমি আমার কলিজা, আমি আমার আদর্শ মেনে চলব, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দুশমনের সরকুমিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।